আমি মনে করি যে আমদানি নির্ভরতাটা আমাদের আসছে অনেকগুলো ফ্যাক্টর থেকে। একটা হচ্ছে যে আমাদের জমির পরিমাণ দিন দিন কিন্তু কমে যাচ্ছে, এটা একটা বিষয়। আমরা যেটা একটা প্রশ্ন আগে যখন বলেছিলাম যে আমাদের উৎপাদনের যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ, সেটা কিন্তু সেইভাবে বাড়ছে না। অর্থাৎ রোপা আমন থেকে যখন বড়োতে গেলাম তখন আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু 2 গুণের 3 গুণের মতো হয়ে গেল। সেটা কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। নতুন কোনো গ্রিন রেভলিউশন হয় নাই যেটার আমরা বেনিফিট পাচ্ছি। তারপরেও বলতে হবে যে আমাদের প্রোডাক্টিভিটি এখনো যেমন চায়নার চাইতে আমরা হয়তো, আমি বলবো 60%-এ আছি। 100%-এ আমরা যেতে পারবো। চায়না যদি 100 হয়, আমরা 60-এ আছি। ভারত যদি 50 হয়, আমরা 60-এ আছি। ভারতের চাইতে একটু ভালো, কিন্তু চায়না বা ভিয়েতনাম বা থাইল্যান্ডের চাইতে আমরা অনেক নিচে আছে আমাদের প্রোডাক্টিভিটি। কাজে এইখানে অনেক কিছু করার আছে, যেমন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস, এটা একটা ইম্পর্টেন্ট রোল। নতুন ধরনের ধানের বীজ নিয়ে একটু প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করা, কিছু কিছু জায়গায় লবণাক্ত সহিষ্ণুতা ধানের বীজ দেওয়া, কিছু কিছু জায়গায় খরা সহিষ্ণু ধানের বীজ দেওয়া বা বন্যা সহিষ্ণু ধানের বীজ দেওয়া, এগুলো কাজ করতে হবে যাতে প্রকৃতির সাথে এবং প্রাকৃতিক ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা অ্যাডাপ্টেশনটা করতে পারি। এগুলো না করলে কিন্তু আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমে যাবে এবং আমরা কিন্তু আবার আমদানি নির্ভরতা আমাদের বেড়ে যাবে, কমবে না। সাথে কিন্তু মনে রাখতে হবে যে পপুলেশন গ্রোথ কমলেও এখনো 1% উপরে আমরা প্রতি বছর বাড়ছি। কাজে সেটাও অ্যাডিং টু দ্য রিকোয়ারমেন্টস, ফুড রিকোয়ারমেন্ট। তো সব মিলিয়ে আমাদের এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি আমাদের বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমদানির ডিপেন্ডেন্সিটাও বাড়ছে, কারণ আমাদের সার্বিকভাবে ওই লেভেলে আমরা এখনো যাইনি। যেমন একটা লেভেল হতো, যেমন জাপানে এক সময় 350 গ্রাম খেত তারা রাইস হিসাবে, এখন তারা 100 গ্রামও খায় না। আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি, আমরা এখনো ওই উঁচু পর্যায়টা, ওই 350 পর্যায়ে আছি। এটা আমরা আশা করব যদি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা হয়তো $4-5,000 আমাদেরকে নিয়ে যেতে পারি, তখন দেখা যাবে যে চালের ব্যবহার আস্তে আস্তে কমে এটা 150-তে নেমে আসবে, 250-200-তে নেমে আসবে। তখন কিন্তু আমরা চালে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। তো এই জায়গায় কিন্তু চালে স্বয়ংসম্পূর্ণ হলে হবে না, আমাদের কিন্তু এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি থেকে থাকবে। তখন প্রোটিনের চাহিদা বাড়বে, মুরগির, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এই মাছ ইত্যাদির চাহিদা অনেক বেড়ে যাবে। তো সেই ফলমূল, শাক সবজির চাহিদা অনেক বেড়ে যাবে, আমাদেরকে রিঅ্যালোকেট করতে হবে। দিস আর অল অনগোয়িং হচ্ছে। আমরা কিন্তু ফলমূলে ভালো করছি, আরো অনেক ভালো। থাইল্যান্ডে যাই যদি, তাহলে আমরা লজ্জা পাই। থাইল্যান্ডের কোয়ালিটি অফ ফ্রুটস অনেক সুপিরিয়র আমাদের চাইতে। আমরা সেটা সেই লেভেলের ধারে কাছে এখনো যাইনি। আমরা আগের চাইতে অনেক ভালো করছি, কিন্তু অন্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি এখন পর্যন্ত। তো এই জন্য ক্রপ ডাইভার্সিটি অনেক দরকার। না, এটা অবশ্যই আমলে নেওয়া হয় নাই, এটা ততদিনে প্রিন্ট হয়ে গেছে। এটাকে আমলে আমাদের নিতে হবে, ইন দ্য সেন্স যে সরকারের ত্রাণ কার্যক্রম যদি দরকার হয় অবশ্যই সেটা ব্যবস্থা করা হবে। এটা আমাদের একটা ফ্লাড আফটার ফ্লাড মিটিগেশন স্ট্র্যাটেজির পার্ট হিসেবে আমরা চিন্তা করছি। আমরা শীঘ্রই একটা কিছু মানে পরিকল্পনা দেব সেই বিষয়ে, কিন্তু এইটার মধ্যে সেটার কোনো রিফ্লেকশন নাই। স্যার, আমি গোলাম কাদের রঘু, আমি এটিএন নিউজ থেকে বলছি। স্যার, আমরা খেয়াল করেছি, যেহেতু আমাদের অধিকাংশের বাড়ি গ্রামে, আমরা গ্রামের কৃষকদের সাথেও কথা বলি, তাদের ক্ষেত্রে স্যার যেটা দেখা যায়, প্রান্তিক যারা কৃষক তারা স্যার কৃষি ঋণ নিতে স্যার তারা খুব ভয় পায়। কেন ভয় পায়? আমরা মাঝে মাঝে কিছু চিত্র দেখি গণমাধ্যমে, দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকা লোন নিয়ে তারা খুব সম্মানের মধ্যে থাকেন, তারা নিরাপদে থাকেন, কিংবা ব্যাংকের যারা এমডি, চেয়ারম্যান বা যারা আছেন তারা সবাই তাদেরকে সমাদর করেন। কিন্তু 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা কৃষি ঋণ নিয়ে সেই কৃষক যদি কোনোভাবে যদি তার কিস্তিটা পরিশোধ করতে না পারে, মামলা দেওয়া হয়, কৃষকদের কোমরে দড়ি দেওয়া হয় কিংবা হাতে হ্যান্ডকাপ দেওয়া হয়।
এবং আমরা যখন সাংবাদিকরা বিভিন্ন সময় আপনার কাছেও যখন আমরা ইন্টারভিউ করতে গিয়েছি, আপনারাও কিন্তু স্যার বলেছেন যে এই চিত্রটা আসলে খুবই দুঃখজনক, যে সামান্য কয়টা টাকার জন্য তাদেরকে এভাবে হ্যারাসমেন্ট করা হয়। তো স্যার আমরা কি আশা করতে পারি কৃষি ঋণের ক্ষেত্রে এই চিত্রটার পরিবর্তন আমরা অন্তত আপনার নেতৃত্বে দেখতে পাবো? আর আরেকটি বিষয় স্যার বলি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে কৃষি ঋণটা কিভাবে কৃষকদেরকে সরাসরি দেওয়া যায়। এটা আমরাও জানি যে এই কৃষি ঋণের ক্ষেত্রে সবচেয়ে দালালের দৌরত্বটা স্যার সবচেয়ে বেশি। সেটি ছাড়া আপনি বন্ধের জন্য স্যার কি উদ্যোগটা নেবেন? ধন্যবাদ। শেষটা আগে প্রথমে বলি, এই আমি যেটা একটা স্টাডি করার রেফারেন্স দিয়েছিলাম, আমরা একটা স্টাডিটা করব খুব দ্রুতই, যেটার মাধ্যমে আমরা ডিটারমিন করব আসলে কতখানি দৌরাত্ম্য দালালদের আছে, টার্গেটিংটা কতখানি হচ্ছে বা হচ্ছে না, সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটার ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য স্টেপগুলো আমরা নেব, যাতে টার্গেটিংটা ইমপ্রুভ হয়। টার্গেটিং যদি না হয় তাহলে কৃষি বলে তো লাভ নাই, এটা তো যাচ্ছে অন্য জায়গায়। কাজে এই টাকাটা আমাদের জোর অবশ্যই দিতে হবে। আর প্রথম যেটা প্রশ্নটা করেছিল সেটা যেন কি ছিল? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আমি একটা জিনিস আমাদের এখানে অনেক এমডি সাহেবরা আছেন, একটা জিনিস সবসময় আমি বলি, এবং আগেও আমি যখন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তখনও বলতাম যে বড়োয়ারকে একটু সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। সেটা সব ক্ষেত্রে, বড় ছোট সবার ক্ষেত্রে, কারণ বিপদ আসতে পারে। আমার একটা ফ্যাক্টরি পুড়ে যেতে পারে, আমি বড়োয়ার হতে পারি, আমিও কিন্তু বিপদে পড়ে যাবো তখন, তাই না? তো এই আবার কৃষকের ক্ষেত্রে একটা বন্যা হয়ে জিনিসটা হয়ে যেতে পারে। কাজে সংবেদনশীলতা খুবই খুবই দরকার আছে এখানে। সবসময় একটা জিনিস আমাদের এক প্রফেসর ছিলেন স্ট্যানলি ফিশার, পরে IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন, উনি বলতেন অলওয়েজ পুট ইউর সেলফ ইন দ্য শু অফ দ্য আদার পার্টি। অর্থাৎ কৃষকের জুতায় পা ঢুকিয়ে দেখেন যে কি অবস্থাটা হয়। আমার নিজের জুতায় না, অন্যের জুতায় পা ঢুকিয়ে দেখতে হবে যে আমি কিভাবে হাঁটছি। তো আমি বলবো যে থিঙ্ক ইউর সেলফ, যে পুট ইউর সেলফ ইজ ফার্মার, তার অ্যাঙ্গেল থেকে একটু দেখলে পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি একটু সংবেদনশীল হতে বাধ্য। প্রত্যেকটা বড়োয়ারের ক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বিভিন্ন কারণে তারা কিন্তু ডেলিনকুয়েন্ট হয়ে যায়। এই জায়গাটায় একেবারেই স্ট্রিক্টলি আইন অ্যাপ্লাই করাটা হয়তো যুক্তিসঙ্গত নয়। আমি বলবো যে এখানে একটু মানবিকভাবে জিনিসটাকে সলভ করার, এবং তার জেনুইন কারণ থাকলে পরে সেটাকে বিবেচনায় নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। সবকিছু কিন্তু, বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমি মনে করি, আমরা ব্র্যাক ব্যাংকে কি থাকতে কিন্তু আমরা অনেক ঋণ মকুব করে দিতাম। অনেক ঋণ আমরা হয়তো, বাংলাদেশ ব্যাংকের রুল হচ্ছে প্রিন্সিপাল প্লাস একটু ইন্টারেস্ট দিয়ে আমরা বলতাম ঠিক আছে, হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কি করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে, যে কিছু লোন আছে, অনেক লোনই আছে যেগুলো খাতা কলমে আমি রাখতে পারি চিরকাল, কিন্তু কোনো লাভ হবে না। জাস্ট রাইট ইট অফ, এবং রাইট ইট অফ মানে একটা পার্মানেন্টলি রাইট ইট অফ। যদি দেখা যায় যে এটা মানবিক কারণে, যুক্তিসঙ্গত কারণে, যেটা গ্রহণযোগ্য, সেসব কারণে হয়, আপনারা নিজেদের বোর্ডেই আপনারা সিদ্ধান্ত নিয়ে এটাকে মুভ ফরওয়ার্ড। এবং বিশেষ করে ছোট ছোটদের ক্ষেত্রে, কারণ এইসব ফ্যামিলি লোনের ক্ষেত্রে এগুলো প্রায়শই হয়। হাজবেন্ড মারা গেছেন, হাজবেন্ড বিকলাঙ্গ হয়ে গেছেন, উনি কার্যক্ষম এখন আর নাই, যে বিজনেসে নিয়েছিলেন সেই বিজনেসটাই এখন আর নাই, এখন কি করবেন এখানে? তাকে ফাঁসি দিয়ে কোনো লাভ আছে আমার? তাকে দড়ি দিয়ে কোনো লাভ আছে আমার? কিচ্ছু লাভ নেই। কাজে আমাকে দেখতে হবে, যদি তারা যদি আমাকে কিছু টাকা দিয়ে দিতে পারে, আমি তাকে ছেড়ে দিতে পারি। এই প্র্যাকটিক্যাল ডিসিশন, এটা আমি আইনগতভাবে আমি কিছু করতে পারবো না, কিন্তু আপনারা কিন্তু নিজেরাই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নিজেরাই এটা করে ফেলতে পারেন, এবং আমি আশা করবো যেটা করবেন। তাহলে পরে জিনিসটা মানবিক ভাবে হবে, এবং আমি বলবো প্র্যাকটিক্যাল সলিউশন হবে। ইমপ্র্যাকটিক্যাল সলিউশন করে লাভ হবে না। আমরা তো ব্যাংকার্স, আমরা আমাদেরটাকে ঠিক রাখি, লেট দেম টেক কেয়ার অফ দেয়ার প্রবলেম। স্যার, আমি আনিসুল ইসলাম, ইউএনডিতে আছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমিও গ্রামের ছেলে স্যার। আমি দেখি যে
যারা লেখাপড়া শিখেছে, শিক্ষিত উদ্যোক্তা হতে চায়, কৃষি কাজে তারা যোগদান করতে চায়, কিন্তু তাদের যে পুঁজির দরকার, আমাদের কৃষির এই পলিসিতে সেরকম কোন পলিসি আমি দেখি না স্যার, যে যারা আজকে চাকরি না খুঁজে কৃষিতে তারা কাজ করতে চায়, কিন্তু এখন আর সে আগের মতো লাঙলের কৃষি নাই, এখন প্রযুক্তি নির্ভর কৃষি। সেখানে যুবকদের জন্য শিক্ষিত যারা তারা কৃষি কাজ করতে চাইলে তাদেরকে কিভাবে ছাড় আপনার এই লোন প্রসেসে আনা যায়, সেরকম কোন পলিসি বাংলাদেশ ব্যাংক নেবে কিনা? আমাদের তো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম আছে এবং আরো করা হচ্ছে, তাই না? আরো ফান্ডিং এর ব্যবস্থা হচ্ছে মনে হয়। তো ওইটার থ্রুতেই করতে হবে। ইটস এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইস্যু। যারা শিক্ষিত যুবক বা অর্ধশিক্ষিত যুবক, তারা যদি এগ্রিকালচারের মানে সেটা হাঁস মুরগির ফার্মই হোক বা গরুর ফার্ম হোক বা মাছ চাষ হোক বা নিবিড় মাছ চাষ হোক, সেগুলো যদি যুক্তিসঙ্গত প্রকল্প নিয়ে আসে, সেটা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের কনটেক্সটে আমরা দেখতে পারি। আইটি সেক্টরেও একই জিনিস আছে ব্যাপকভাবে, সেখানেও আমরা তো সাপোর্ট দিচ্ছি আমার মনে হয়। আরো অবশ্যই দিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, এটা নট দেয়ার। তবে সবশেষে আমি যেটা বলবো, সবকিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে। আমাদের যে ব্যাংকিং খাতে যে বর্তমান অবস্থা, তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে? তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করতে হবে, ব্যাংকিং খাতকে আবার আগের অবস্থায় নিতে হবে, যেখানে আমরা ডিপোজিট গ্রোথটা 15, 16, 17% ছিল। ডিপোজিট গ্রোথ বাড়লে বলে না, নদীর যদি পানির উচ্চতা বাড়ে সব নৌকাই উপরে উঠে, আবার পানির নিচে উচ্চতা নেমে গেলে সব নিচে চলে যায়। তো সেটাই আমাকে জোয়ারটা আনতে হবে নদীতে। নদীতে জোয়ার আসলে সবকিছু সবাই একটু ভালো থাকবে, সবাই ভালোভাবে ক্রেডিট পাবেন। আমি জাফর আহমেদ বলছি, আমি বাংলা নিউজে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এটাই শেষ, হ্যাঁ বলেন। এই যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে বা গত বছরে যেটা ছিল বা আগের বছরও যা ছিল, কিছু ব্যাংক এই লক্ষ্যমাত্রা পূরণ করে না। কিছু বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নেওয়া হলেও তারা এমন ক্ষেত্রেও দেখা গেল একটা ব্যাংক দেখা গেছে যে তারা বাংলাদেশ ব্যাংকেও মানে না। এবারও এরকম একটি ব্যাংক তাদের এবার ঋণ, কৃষি ঋণ গত বছর লক্ষ্যমাত্রার মাত্র 7.5% বিতরণ করেছে। এরকম আরো কয়েকটা ব্যাংক আছে যার লক্ষ্যমাত্রা একটু বেশি বিতরণ করেছে। এইসব ব্যাংকগুলো প্রতি বছরই এই অবস্থা হয়। এইসব ব্যাংকগুলোকে বিশেষ কোনো নির্দেশনা দেবেন কিনা বা এই পরিবর্তিত অবস্থায় নতুন কোনো পদক্ষেপ আছে কিনা বলে বলতে। ধন্যবাদ। আমি এটা শেষ প্রশ্ন, আমি যেটুকু বলবো যে আমরা এটাকে মনিটরিং করছি, আরো মনিটরিং করব, এবং আমার মনে হয় একটা ইনসেনটিভ বা ডিসইনসেনটিভ বিল্ট ইন করে দিতে হবে। দিলে পরে কিছু একটা বেনিফিট, না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। এটা আছে, এটা এনফোর্স করা হয় কিনা জানি না, তো এটা এনফোর্স করতে হবে আর কি। কোনো পেনাল্টি না যদি ইফ ইট ইজ আনএনফোর্সড। একটা শিশুও বুঝে যে এই ধমকানি নয়, কাছে আমাকে আসল ধমকানি দিতে হবে। ধন্যবাদ।